সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, জীবন চলে কিসের উপর? জীবন চলে সিদ্ধান্তের উপর। এই নিয়ে আমরা খানিকটা একদিন ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছিলাম। ব্যক্তির সিদ্ধান্তই ব্যক্তির একটা স্টেডি লাইফের সুযোগ করে দেয়। জীবন টালমাটাল হবে নাকি দৃঢ় হবে? ব্যক্তি জগতের বিভিন্ন সুখ দুঃখ অন্যান্য অনুভূতি যাই আছে, জাগতিক যত রকম ক্রিয়া প্রতিক্রিয়া, সেসবের দ্বারা ভীষণ রকমই প্রভাবিত হয়ে আক্ষেপপূর্ণ জীবনযাপন করবে, না মোটামুটি দৃঢ়তার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, গ্রহণযোগ্যতার সঙ্গে, উইথ গ্রেট এক্সপেকটেশন, এটাকে আমরা বলি এক্সপেকটেশন, এটা আমরা মানে স্বীকারোক্তি বলতে, বাংলায় বললে ভালো হয় কথাটা, যে স্বীকার করে নেওয়ার সঙ্গে ব্যক্তি তার জীবন কাটাবে, এইসব কিছু নির্ভর করছে। তো এই স্বীকার করার কথাটা একটুখানি বলে নেওয়া উচিত আছে। যেমন স্বীকার করা মানে হচ্ছে যে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া, এটা এক প্রকারের। কারণ কিছু জিনিস আছে আমরা মানে আমাদের যন্ত্রণার অন্যতম প্রধান কারণই হয় যে আমরা মানতে পারি না। কিন্তু মেনে নেওয়া তার মানে কি ব্যাপারগুলো এই নয় যে মানে সব বিষয়ে আমরা মেনে নেব। মেনে নেওয়াটা কোন স্তর থেকে হয়? যেমন একটা গাছের আমরা নানান রকম যত্ন করলাম, গাছটা খানিকটা বড় হলো, কিন্তু বছর শেষে যখন তার ফলনের সময় সে ফল দিল না তেমন করে। তো কি করব? যখন মানে অলরেডি প্রতিবেশীর গাছে প্রচুর ফলন হচ্ছে, আমার যত্নে লালিত পালিত গাছে তেমন একটা ফলন হয়নি। তো আমরা দেখলাম যে কোথাও হলো, কোথাও হলো না। তো এই জায়গাতে আমাদের আর কিছু করার নেই, এটা একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও হতে পারে, কোথাও না হতে পারে। মেনে নেওয়া হচ্ছে এই অর্থে যে আমরা যেসব কর্ম করি সে কর্মের দ্বারা কি ফল লাভ করব কর্ম শেষে, ফলটা যেমনই হোক, এটাকে ফর দ্য টাইম বিং সেই সময়ের জন্য মেনে নেওয়া, কিন্তু পুরোপুরি মানা না। অর্থাৎ যেহেতু একই রকম পরিশ্রম পরের বছরও আমাদেরকে করতে হবে, তা আমাদের কি করতে হবে? এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে রিপিটেড এক্সামিনেশন, মানে পরবর্তীতে যখন আবার পরীক্ষা হবে, কি পরীক্ষা? সেই গাছে ফল নিয়ে আসা, সে একই পরীক্ষা। দ্বিতীয়বার যখন একই পরীক্ষায় বসবো, প্রথমবারের অভিজ্ঞতাকে কি আমরা ফেলে দিতে পারি? নিশ্চয়ই কাজে লাগাতে পারি। প্রথমবারের যেসব ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে কাজে লাগিয়ে দ্বিতীয়বারে আমরা সেই আকাঙ্ক্ষিত ফল লাভ করার চেষ্টা করলেও করতে পারি। কিন্তু এই যে পরের বারে হবে, এইবার যে হলো না, এইটা মেনে নেওয়াটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স, স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আমি যেটুকু চেষ্টা করেছি তার ভিতর থেকে এইটুকুনি ফলই এসছে, আমি স্বীকার করে নিলাম, বাট বেটার লাক নেক্সট টাইম। জীবনের ব্যাপারে এই রকম স্বীকারোক্তি চাই, ঠিক আছে? যে আমি অনেক চেষ্টা করেছি, অনেক পয়সাও খরচা করেছি, কিন্তু আমার মিস্ত্রিটা ভালো ছিল না, অথবা যেই কোম্পানির সিমেন্টটাকে আমি ব্যবহার করেছি ঘটনাচক্রে তখন বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি সিমেন্টটা ভালো হয়নি, পুরনো সিমেন্ট দিয়ে দিয়েছে, কাজের নয়, ত্রুটিগত সমস্যা আছে, এরকম সিমেন্ট দিয়ে বাড়িটা তৈরি করেছে, এখন বাড়ি খারাপ হয়ে গেছে। তো সবার আগে মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, কোথাও না কোথাও আমার ভুল সিলেকশনের জন্য বা আমার চয়েসটাই ভুল হয়েছে। কোম্পানি 2 নম্বরই করে সিমেন্ট দিয়েছে, এটার উপর আমার কোনো হাত নেই, ওটাকে আমি সেই মুহূর্তে ঠিক করতে পারতাম না, কিন্তু হয়তো অন্য একটা কোম্পানি নিলে আমার ব্যাপারটা হয়তো এরকম হতো না। কিন্তু যেহেতু একটা ভুল সিলেকশন হয়েছে, আমরা স্বীকার করে নিলাম আমার বাড়িটা খারাপ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের করণীয় কিছু থাকতে পারে। হতে পারে সেই কোম্পানির বিরুদ্ধে আমি মানে এই রকম ভেজালযুক্ত পণ্য সরবরাহের জন্য আমি কেস করতে পারি, সেটা মেনে নেওয়া নয়। আমার সঙ্গে কোনো একটা অন্যায় হলো, সেটাকে মেনে নেওয়া নয়, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে এটা বুঝতে পারাটাই ওই সিচুয়েশনটাকে মেনে নেওয়া। পথে চলতে ফিরতে অ্যাক্সিডেন্টে ঘরের লোক মারা গেছে, তার মানে যে মেরে দিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, মেনে নিলাম যে অ্যাক্সিডেন্ট বলে মেরে গেছে, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, আমাদের কি করতে হবে? মেনে নিয়েছি যে হ্যাঁ, আমাদের পরিবারের যে সদস্যটি মারা গেছে তিনি আর ফিরে আসবেন না, কিন্তু এটা মেনে নেওয়া নয় যে একজনকেও বেপরোয়া রেকলেস ড্রাইভিং এর কারণে তার মৃত্যু ঘটেছে আর আমি তাকে
মেনে নিয়ে ক্ষমা করে দেব বিষয়টা তা নয়। তাকেও তার মেনে নেওয়া এই অর্থে যে তিনি আর ফিরে আসবেন না, তার জন্য আর কান্নাকাটি না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমার কিছু করণীয় থাকে সেটাকে করাটাও একই সঙ্গে জরুরি। মেনে নেওয়া হচ্ছে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য কিছু জিনিস আছে আমরা স্বীকার করে নিই যে হ্যাঁ এটা এইটুকুনি হওয়ার উপায় ছিল, এরপরে আর কিছু করার নেই। যেই তীরটা হাত থেকে বেরিয়ে যায়, যেই তীরটা হাত থেকে বেরিয়ে যায় ছোড়ার পরে, সেটা যেখানেই গিয়ে পড়ুক আমার মেনে নেওয়া উচিত যে আমি এইটুকুনি করতে পেরেছি। ও তখন আর হাজারো চেষ্টা করলে কাজ হবে না, কারণ অলরেডি তীর তো বেরিয়ে গেছে। স্বীকার করা এইটা, জীবনের কিছু জিনিস আছে যেটা আমাদের হাতে নেই বা এক সময় আর হাতে থাকে না, প্রথমে থাকে পরে আর থাকে না। এই জিনিসগুলোকে সহজে মেনে নেওয়াটাই জীবনের প্রতি স্বীকারোক্তি দেওয়া, স্বীকার করে নেওয়া যে এইটুকুনি হওয়ার ছিল। মেয়েদের জন্য অনেক চেষ্টা করেছে কোনো এক বাবা, পড়াশোনায় খরচাপাতি অনেক করেছে, এইটুকুনি রেজাল্ট এনেছে, কি করবে আর, মেনে নেবে। কারণ যে পরীক্ষাটা মাধ্যমিক দেওয়া হয়ে গেছে ওটাকে তো আরেকবার দেওয়াটা কোনো মানে নেই। কি হতে পারে, উচ্চ মাধ্যমিকে আরেকটুখানি বেটার চেষ্টা হতে, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আর কিছু করা যাবে না। ওটা যতক্ষণ সময় ছিল ততক্ষণই করা ছিল, যখন ওটা পার হয়ে যায় তখন আর কিছু করার নেই। উচ্চ মাধ্যমিকটাও যদি খারাপ হয়ে যায় তাহলে আবার গ্রাজুয়েশন পর্যায়ে কি করে আরো ভালো করা যায়, কি আরো প্র্যাকটিক্যাল লাইফে আরো কিছু ভালো করা যায়, সেসব চেষ্টাগুলো সম্ভাবনা নিরন্তর থেকে যায়। কিন্তু যখন কাজ করার তখন আন্তরিক চেষ্টা করতে হয়, আর তার যে ফল আসে তাকে সহজেই মেনে নেওয়া। যেমন অনেক সময় রেজাল্ট নয়, যে স্পোর্টসে যেটা হয়, খুব কম্পিটিশন হয়, দুই দলই জেতার চেষ্টা করে, তার মধ্যে একদল হেরে যায়, সঙ্গে সঙ্গে হ্যান্ডশেক করে কি হচ্ছে পুরো ব্যাপারটা তারা ভুলে যায় যে হ্যাঁ এটাই স্পোর্টস, একটা খেলা ছিল এখানে। তো আমরা যাই হয়েছে, আমরা খুব লড়াই করেছি, প্রাণপণ লড়াই করেছি, তখন হয়তো মানে সংঘাতও হয়েছে, কিন্তু যেই খেলাটা ওভার হয়ে গেল, রেজাল্টটা যখন অলরেডি ওপেন হয়ে গেল, পাবলিশ হয়ে গেল, ওকে এখন হ্যান্ডশেক, এখন ভুলে যাও, নেক্সটে আবার যদি দেখা হয় নিশ্চয়ই যে জিতেছে সে আবার জিততে চাইবে, আর যে হেরেছে সে পুনরায় জয় ছিনিয়ে আনতে চাইবে। ওই অভিজ্ঞতাটা ভবিষ্যতের জন্য তোলা থাকলো। তাহলে এই যে ফলটা ঘটে গেল, যে রেজাল্টটা হয়ে গেল, সেটাকে যে স্বীকার করে নিল, সে মনের উপর থেকে তার ভারটাকে কমিয়ে দিল। এই ভার কমিয়ে দেওয়াটা খুব জরুরি, তাহলে জীবন দুর্বিষহ ভারবহ হয়, মনে হয় নয় অনেক ভারপূর্ণ একটা জীবনকে আমরা বয়ে নিয়ে চলছি। তো জীবনের এই স্বীকারোক্তিগুলি কখন জীবনের পক্ষে যায়, যদি কর্মকালীন সময়ে সিদ্ধান্তগুলো ব্যক্তি সঠিক করতে পারে। সিদ্ধান্ত সঠিক করার উপায় কি? সিদ্ধান্ত সঠিক করার উপায় হচ্ছে প্রথমত সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কার ধারণা, যেটা সাধারণত লোকের থাকে না। হ্যাঁ, মুহূর্তকালীন সিদ্ধান্ত, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত, সেটা যেমন একটা বিষয়, সেই সাথে সাথে সিদ্ধান্তের এই পরিস্থিতিটাকে যাচ করাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিচার করে নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত অনুযায়ী কি, যেমন প্রথম সিদ্ধান্ত হচ্ছে, যেমন তোমাদের পরীক্ষায় যাচ্ছ বলে তোমাদের পরীক্ষা নিয়ে বলছি, যে হাতে আছে আধা ঘন্টা সময়, 3 ঘন্টার পরীক্ষা 100 নম্বর, ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা পরীক্ষা দিয়েছি আমরা 40 নম্বর, 2.5 ঘন্টা 40 নম্বর দিয়েছে, বাকি আধা ঘন্টা আছে 40 নম্বর দেওয়ার জন্য। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত কি, যে এই আধা ঘন্টার মধ্যেই বাকি 40 নম্বরের প্রত্যেকটা জিনিসই একটু সংক্ষিপ্ত করে হলেও আমি প্রত্যেকটাকে অ্যান্সার করব। এটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত। আর পরিস্থিতির আগে কি সিদ্ধান্ত ছিল, যে আমি টাইম ম্যানেজমেন্ট করে পুরো সময়টাকে এমনভাবে কাজে লাগাবো, পরীক্ষা দিতে দিতেই টাইম ম্যানেজমেন্টটা এমনভাবে করবো যাতে কোনো অবস্থাতেই আমার এরম সিচুয়েশন না হয় যে প্রথম 50% উত্তর দিতে গিয়ে আমার মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ 70% 80% টাইম আমি খরচা করে ফেলবো। এটা এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত আগে থাকে, কিন্তু সেই সিদ্ধান্ত ফেল হতে পারে, কোনো না কোনো কারণে ফেল হয়ে যেতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে যে আধা ঘন্টা আছে কোনো রকম অস্থিরতা বা কোনো রকম ব্যতিব্যস্ততা না রেখে সেই আধা ঘন্টার মধ্যে যে টাইম ম্যানেজমেন্টটা আমাদের হওয়া উচিত সেইটুকুনো আমরা করে নেব।
বিষয়টা এইভাবে দেখা। তার মানে একটা থাকে প্রি সিদ্ধান্ত, একটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত। প্রি সিদ্ধান্তটা ফেল হলে তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটা কাজ করে, এবং সেই সিদ্ধান্তটাও ব্যক্তির সচেতন সিদ্ধান্ত হওয়া উচিত, এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও ব্যক্তি যদি সফল হয় তাহলে সিদ্ধান্ত উত্তর যে সিদ্ধান্ত সে নিল, মানে সিদ্ধান্তের উপর ভিত্তি করে ফেল বা সফলতার উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত সে নিল সেটাও তার সঠিক হয়। সে আধা ঘন্টায় যদি বাকি সবকিছু লিখে আসতে পারে ইন এ শর্টার ফর্ম, তাহলেও তার সাফল্য দাঁড়িয়েছে বলে মনে করে নিতে হবে। তো এই যে সিদ্ধান্তে একনিষ্ঠ থাকার জন্য ব্যক্তিকে তার নিজের কমফোর্ট জোনকে ছাড়তে হয়। যেই ব্যক্তি 2.5 ঘন্টার মধ্যে 40 নম্বর উত্তর দিল, সেই একই ব্যক্তি তখন আধা ঘন্টার মধ্যে বাকি 40-এর উত্তর দিচ্ছে, তাহলে তার কমফোর্ট জোনটা তো প্রথমে সে খুব ভীষণ এনজয় করেছে, ধীরে সুস্থে লিখেছে, কমফোর্টে লিখেছে, কিন্তু পরবর্তীতে আধা ঘন্টা তার কিন্তু কমফোর্ট ছিল না, সে সময় কমফোর্ট জোনটাকে ব্রেক করতে হয়েছে। তো সিদ্ধান্তের অনুসারী থাকতে গেলে ব্যক্তিকে বরাবর তার কমফোর্ট জোনকে ব্রেক করতে হয়, না হলে সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় না। ব্যক্তির যেটুকু তার সক্ষমতা, সেই সক্ষমতাকে ব্রেক করেই তবে মাত্র উচ্চতর সিদ্ধান্ত জীবনে প্রতিষ্ঠা করা যায়। কারণ সিদ্ধান্ত যদি ব্যক্তির কমফোর্ট জোন অনুযায়ী আসে, সেটাকেও ধরে রাখতে গেলে তাকে মানে একনিষ্ঠ থাকতে হয়। যেমন আমি জানি যে আমি প্রথমে ধীরে সুস্থেই লিখি, কিন্তু পরে আমার গতি বাড়ে। ব্যাটসম্যান যখন ক্রিজে নামে প্রথমে সে 4-6 মারতে পারে না, প্রথমে তার সিদ্ধান্ত হচ্ছে প্রথমে আমি এটাকে একটুখানি ধরে খেলে, কিছু বল খেলে, সময় নিয়ে থিতু হয়ে তবে গিয়ে আমি বড় বড় শট মারবো। তো এই যে সিদ্ধান্তটা, এটা তার মানে কি অনুযায়ী সিদ্ধান্ত, তার সক্ষমতার পরিস্থিতিকে সে জানে। আবার কেউ আসবে, ও আর অত দেখবে না, বলবে আমি অত সব ধরে খেলা বা টিকে খেলার, অত লম্বা খেলার চিন্তা ভাবনা নেই, আমার সিদ্ধান্ত হচ্ছে আমি আসবো, মারবো, আউট হলে হব, আর মারতে পারলে তো মেরেই গেলাম। এটা তার স্বভাব, এটা তার ধরন, এই ধরনটাকে সে স্বীকার করে নিয়ে এই ধরনের মধ্যেই সে থাকে। তো ওইটাই তার কমফোর্ট জোন, যেই কমফোর্ট জোনের মধ্যে থেকে সে কাজ করতে পারে। তো ব্যক্তি তার কমফোর্ট জোনকে কাজে লাগিয়ে তার সিদ্ধান্তের পক্ষে কতটুকু কাজ করাবে, হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ আমি কতটুকু পারি সেটা বুঝে সেটাকে কাজে লাগানো, কমফোর্ট জোনের অধীনে চলে যাওয়া না, আমি কমফোর্ট জোনকে ব্যবহার করতে শিখলাম যে আমি এইটুকুনো পারি। অনেকে আছে প্রথমেই খুব দ্রুত লিখে ফেলে। তো প্রথমে যদি আমি খুব দ্রুত লিখতে পারি, যদি এমন হয় 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি আমার খাতা কমপ্লিট করে দিয়েছি, বাকি 20 মিনিট সময় আমি রিভাইজ, মার্কিং, অন্যান্য যে ছোটখাটো বিষয়, এগুলো আমি একবার দেখে নিয়ে পুরো খাতাটাকে যাঞ্চ করতে পারি যে কোথাও কোনো তাড়াহুড়োতে ভুল হলো কিনা। ওটা তার কমফোর্ট জোনকে, তার সক্ষমতাকে কাজে লাগিয়ে এমন একটা সিদ্ধান্ত যেটা তার পক্ষে কাজ করলো। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় রিভিশনটা আর করতে পারে না। কেন? কারণ লিখেই শেষ করতে পারে না, সেখানে রিভিশন তো অনেক দূরের ব্যাপার। কিন্তু যে ওই সময়ের মধ্যে কমপ্লিট করে রিভাইজ করে দিয়ে পুরো বিষয়টাকে আবার কোথাও ভুল হলো কিনা দেখে নিতে পারে, কোথাও নাম্বার দিতে ভুল হলো কিনা, মার্কিং করতে ভুল হলো কিনা, কোনো ইকুয়েশনের সাবট্রাকশন এডিশনে ভুল হয়ে গেল কিনা, হোয়াট এভার যে ধরনেরই আছে, একবার দেখে নিলে পরে সেই বিষয়গুলোকে সে আরো একটু কনফার্ম করে দিতে পারে, মোর স্যাটিসফ্যাক্টরিলি সে উত্তরগুলোকে দিয়ে আসতে পারে। বা তখনও সুযোগ থাকে কোথাও যদি কোনো ভুল হয় সেগুলোকে কারেকশন করে ঠিক করে লেখার। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। জীবনে চলার পথেও আমাদের এই সিদ্ধান্ত অনুসার জীবন বাঁচা এবং মানে স্টিক থাকা জীবনে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কি করে প্রমাণ হবে ব্যক্তি সঠিক সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে? টাইম টু টাইম ব্যক্তি নিজেকে মানে কখনো সাবাস দিয়ে, যে হ্যাঁ, নিজেই নিজেকে সাবাস দেবে, গুড, এই সিদ্ধান্তের ব্যাপারে যা কিছু নিয়েছি আজকে একটা খুব সুন্দর ফল পাচ্ছি। তাহলে কি হলো, যে এই জিনিসটা ওখানে ধরেছিলাম বলি, ওই সিদ্ধান্তকে অনুসারী করেছিলাম বলি আজকে ব্যাপারটা আমার পক্ষে এসছে। আবার কখনো যদি পক্ষে না আসে তাহলে একটুখানি শাসন করা, যে সিদ্ধান্ত থেকে সরে গেছি বলেই আজকে এই ব্যাপারটা থেকে এরকম ব্যাপার এসে গেছে। বাহ, খুব ভালো কথা। তো এইটা প্র্যাকটিসটা জীবনে খুব দরকার। ব্যক্তি তার জীবনে
ধর্মপথেই হোক আর জীবন চলার পথেই হোক। হ্যাঁ, ধর্ম তো জগৎ বিষয়ে ব্যক্তিকে এক্সপার্ট করে, জগতের সম্পর্কে তার দর্শন দৃষ্টিভঙ্গি পাল্টায়। তো পাল্টায় বলেই জগৎকে সে আরো মানে উপযোগী হিসেবে দেখতে পারে, তারপরে তো ঈশ্বর ভাবনা অনেক পরে। তো এইটা প্রতিটা সময়ে ব্যক্তির প্র্যাকটিসে আসা উচিত। ছোট ছোট জায়গাতে যখন সিচুয়েশন বা অপরাপর ব্যক্তিবর্গ বা ব্যক্তি নিজেও বুঝতে পারছে যে এখানে এমন একটা জায়গায় এসে গেছে যেখানে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব, সেই সিদ্ধান্তগুলো দেওয়ার ক্ষেত্রে সে যেন এগিয়ে আসে, সে যেন পিছিয়ে না যায়, অন্যের উপর নির্ভরশীল না হয়ে পড়ে, অন্যের সিদ্ধান্তের অপেক্ষায়, অন্যের সাপোর্ট বা সমর্থনের অপেক্ষায় যেন দাঁড়িয়ে না থাকে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারের ক্ষেত্র, যেখান থেকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ব্যক্তির মধ্যে আসে। ছোট ছোট সকল জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটো পেন আমার সামনে আছে, কোনটা নেব? আমি সচেতন সিদ্ধান্তের মাধ্যমে নিচ্ছি। এই যে ব্যক্তি সজাগ কিনা, ওই একটা নেওয়ার দরকার নিয়ে লেখা শুরু করলো, এইটা নয়। সে চয়েস করতে পারছে কিনা, তার জীবনে চয়েসটা সম্পর্কে সে জানে কিনা। আমি মিষ্টি আছে, নোনতা আছে, কোনটা খাবো? আমার প্রথম পছন্দ মিষ্টি খাওয়া, কিন্তু আমি ভাবছি যে না, নোনতাটা খাই। কেন? কারণ মিষ্টি তুলনামূলকভাবে সুগার রিচ, ক্ষতিকর, তো আমি নোনতাটা প্রিফার করছি। আবার আমার আরেকটা সিদ্ধান্ত বলছে যে না, নোনতা না মিষ্টি কোনোটাই আমি নেব না, কারণ নুন চিনি দুটোই ক্ষতিকর। তা তখন সিদ্ধান্ত কি? আই রিজেক্ট, যে আমি মিষ্টিও খাবো না, নোনতাও খাবো না, পারতপক্ষে কিছুই খাবো না, অথবা এমন কিছু খাবো যেটা এই নুন চিনির বাইরে আমার এই সিদ্ধান্তের পক্ষে থাকে। তো তার মানে কি হচ্ছে, চয়েসটা অনেকবার আসছে। প্রথমত খাবো কিনা, এটা একটা সিদ্ধান্ত, সেটা ব্যক্তি ঠিক করবে যে এখন কি আমার খাওয়ার সময়, বা আমার কি খিদে পেয়েছে, অথবা কোনো এমন সিচুয়েশন যে আমি খেয়ে তারপরে লম্বা সময় খাবো না, এখন খেয়ে নিচ্ছি, ব্যাপারটা কিরকম, খাবো কিনা, এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। কিসের উপর নির্ভর করছে? ব্যক্তি তার নিজের স্থিতির উপর নির্ভর করছে, খাওয়ার আদৌ জরুরি কিনা বা প্রয়োজন কিনা। তারপরে গিয়ে সে ঠিক করছে আমার চয়েস কোনটা, মানে অটোমেটিক চয়েস, আমার বডি কোনটা চয়েস করে। কারো হয়তো মিষ্টি চয়েস করবে, কারো হয়তো নোনতা চয়েস হবে। তো যার যেটা চয়েস সে চপ করে ঝাঁপিয়ে পড়বে। সেক্ষেত্রে সে সচেতন হলো কিনা, সে চয়েসটা করার ক্ষেত্রে নিজের মানে সুবিধা অসুবিধার কথাগুলো চিন্তা করলো কিনা, এখানেও সিদ্ধান্ত। তারপরে কি হচ্ছে, রিজেকশনও একটা সিদ্ধান্ত, যে আমি এটা রিজেক্ট করেছি। অ্যাকসেপ্টেন্সও একটা সিদ্ধান্ত, রিজেকশনও একটা সিদ্ধান্ত, রিজেক্ট করবো কিনা। তো এত সিদ্ধান্তের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কর্তা ব্যক্তি সজাগ থাকে, সজাগ মানে সে চয়েসটার ক্ষেত্রে সে ভাবনা চিন্তা করে তবেই করে, এই রকম প্র্যাকটিস যদি জীবনে থাকে, এই ছোট ছোট সিদ্ধান্তের প্র্যাকটিস একসঙ্গে তাকে জীবনে উচ্চতর সিদ্ধান্তের ক্ষেত্রে তুলনামূলকভাবে সঠিক সিদ্ধান্তেই দাঁড় করে দিতে পারে। না হলে কিন্তু হবে না। ছোট ছোট চয়েসগুলো যার ঠিকঠাক হয় না, প্রবৃত্তির বশে যার হয়, ওয়াইজলি হয় না, পূর্বাপর ভেবে হয় না, বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও সে সঠিক সিদ্ধান্ত জীবনে নিয়ে আসতে পারবে না। তো এই কারণে সিদ্ধান্ত এবং তদনুসার কর্ম, এই ব্যাপারে একটা দারুণ রকম কনসেপ্ট আমাদের খুব দরকার। এসবের উপর ভিত্তি করে গীতাতে এত রকম কথা, কর্মভিত্তিক কথা, কিন্তু কর্ম কেউ ছাপিয়ে গিয়ে শুধু কর্ম বলে না, কাজ করতে হবে, এই করো সেই করো, সেসব না। সেখানে ওই সিদ্ধান্তের সক্ষমতাটাকেই গঠন করার, তৈরি করার, যা জীবনকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারে, সেসব জায়গাতে যেন দ্বিধাদ্বন্দ্ব না আসে, সেসব জায়গাতে যেন পরিষ্কার ধারণা যেন থাকে, নিশ্চিত বোধ থাকে, এইসব জিনিসগুলো যাতে তৈরি হয়, ওই বিষয়ক আলোচনাই গীতাতে বিশেষভাবে করা হয়েছে। তো উচ্চতর জীবনযাপনের জন্য এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবও অনেক কথা বলেছেন। তো সেসব বিষয়ে আলোচনা তো আমাদের হয়েছে, আজকেও এরকম অনেক আলোচনা হবে। তো কথামৃতের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 146তম শুরু করছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘরে আলো জ্বলছে। কয়েকজন ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। অন্তর্মুখ মানে হচ্ছে চুপচাপ আছেন, কথা বেশি একটা কহিতেছেন না।
মৌনাবলম্বন করিয়াছেন। মৌন মানে কথাহীন, চুপ করে আছেন, রা নেই, এরম অবস্থায় আছেন। তো কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একজন বন্ধুকে সঙ্গে করে এলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু, ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন, ইনি কিরণময়ী লেখেন। একটা লেখা আছে কিরণময়ী, সেই জিনিসটা তিনি লিখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন, ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। অনেক সময় হয় না যে কেউ শুনেছে ঠাকুরের ব্যাপারে, যেমন নরেনের বন্ধু, নরেন নিশ্চয়ই ঠাকুরের ব্যাপারে তার সঙ্গে গল্প করেছে, আলাপ করেছে, সেখান থেকে তার আগ্রহ হয়েছে, তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। তো নরেন্দ্র বলছেন যে ইনি রাধাকৃষ্ণের বিষয়ে লিখেন। শ্রীরামকৃষ্ণ লেখককে বলছেন, কি লিখেছ গো বলো দেখি। ওনারও একটু আগ্রহ হলো। তো লেখক যে ছিল সে বন্ধু বলছে, রাধাকৃষ্ণই পরম ব্রহ্ম, ওঙ্কারের বিন্দু স্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরম ব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা, এটা উনি বলছেন প্রাথমিকভাবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমাদেরকে এত দিনের যে আলোচনা, সেই আলোচনা থেকে ঈশ্বর সম্পর্কে আমাদের কি ধারণা হলো? ঈশ্বর তত্ত্ব এবং জগৎ তত্ত্ব, এই দুয়ের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে একটু বলার চেষ্টা করো। আমরা অনেকবার বলেছি এসব বিষয়ে আলোচনা। সরাসরি ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলা যায় না, কথা বলতে হয় জগৎ নিয়ে। জগৎ কি কি জিনিস দিয়ে তৈরি বলো, কি কি জিনিস দিয়ে তৈরি জগৎ? পঞ্চতত্ত্ব দিয়ে জগতের ভৌত উপাদান তৈরি, ঠিক আছে? কিন্তু জগৎ না, জগৎ কি? জগতের চারপাশে আমরা কি দেখি? জগৎ একটা ভৌত জগৎ আছে আমাদের। ভৌত মানে যার শরীর আছে। জগতে যত ব্যক্তি, প্রাণী, বস্তু সবারই তো একটা শরীর আছে। তাহলে শরীরময় যে দুনিয়া, সেটা কি আমরা বলছি জগৎ, ভৌত জগৎ, ফিজিক্যাল ওয়ার্ল্ড যাকে বলা হয়। আরেকটাই আছে এই জগতে, আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে এনার্জি। তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডেই, ওই ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যেই আছে এনার্জেটিক ওয়ার্ল্ড, শক্তিময় জগৎ। তাহলে জগতে দেখি শরীর আর ভৌত অবস্থা আর শক্তি অবস্থা। আরেকটা জিনিসের কথা আমরা বলি বারবার, কি আছে সেখানে? আর জগতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক জগৎ আছে। জগতে এই তিনটে জিনিসই আছে জগতে। আমরা যদি একটু ভালো করে চিন্তা করে দেখি, এর বাইরে আর জগৎ নেই। এক তো ফিজিক্যাল ওয়ার্ল্ড, ভৌত জগৎ যেখানে শরীর আছে, আর একটা হচ্ছে শক্তিময় জগৎ যেখানে শক্তির খেলা চলে, আর যেখানে ভৌততা থাকে তার আশেপাশে শক্তি, মানে তার অনুষঙ্গই হচ্ছে শক্তি। শক্তিমান না থাকলে শক্তি কোথা থেকে থাকবে? তার মানে শক্তি থাকতে গেলে শক্তিমান থাকে, একটা উৎস থাকে যেখান থেকে শক্তিটা বের হচ্ছে, নির্গত হচ্ছে, রূপান্তর হচ্ছে, হোয়াট এভার, শক্তি নিয়ে যত কথা বলা যায়। আরেকটা আছে বুদ্ধিভিত্তিক জগৎ। এই জগতেরই একটা বুদ্ধিভিত্তিক ব্যাপার আছে, ওটাকে আমরা বলছি বুদ্ধিভিত্তিক জগৎ। তো এখন একটা মজার ব্যাপার হচ্ছে, জগতের যে শরীরগুলো আছে, সেই শরীরগুলোর নিজস্ব কোনো চয়েস নেই। আমরা খেয়াল করে দেখব, যেমন আমাদের শরীর, আমরা তো চাই শরীর সবসময় ইয়াং থাকবে। শরীর কি সবসময় ইয়াং থাকে আমাদের চাওয়ার মতো করে? শরীর তার নিজের নিয়মেই বুড়ো হয়। আমরা যত্নার্থী করে একটুখানি এটাকে পলিশড কেয়ারিং করে রাখি, যদিও ডিলেট করতে পারি, বাট আমাদের হাতে পুরো নেই। শরীর নিজের নিয়মেই চলে, বুড়ো হয়, পরিণত হয়, যা কিছু শরীরের মধ্যে ঘটে সে তার নিজের নিয়মে করে। আমরা কখনো কখনো তাকে অ্যাসিস্ট করি অথবা খারাপ করি, সহযোগিতা করি শরীরকে অথবা খারাপ করে দিই, বিরোধিতা করি। তো এখন শরীর ইটসেলফ কোনো চয়েস রাখে না, শক্তিও কোনো চয়েস রাখে না। আমি এটা বলতে পারবো না যে পৃথিবীর অভিকর্ষ বল যেটা আছে, গ্র্যাভিটেশন, এটা এখানে আমার প্রতি কাজ করবে না, আমার উপর কাজ করবে না, এরকম বলা যায় না। ও জগতের, পৃথিবীর উপরে সকল পদার্থের উপরেই তার অভিকর্ষ, আবার মহাবিশ্বের সকল পদার্থের উপরে তার মহাকর্ষ, যেখানে যেটুকু কাজ করে সেটুকু করবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিছু বিশেষ কন্ডিশনাল শর্ত সাপেক্ষে ব্যতিক্রম দেখা যেতে পারে। হ্যাঁ, পৃথিবীতে
বস্তুকে পৃথিবী যেই বলে টানে, চাঁদ তার বস্তুকে তার থেকে কম বলে টানে, সেগুলো কন্ডিশনাল সিচুয়েশন হিসেবে আলাদা হয়। কিন্তু এই বলের খেলাগুলো প্রায় সব জায়গাতেই চয়েসহীন। পৃথিবী নিজে চয়েস করতে পারে না, মহাকর্ষ কারো দ্বারা চয়েস হয় না যে কোথাও কাজ করবে কোথাও কাজ করবে না, এরম হয় না। চৌম্বকীয় ক্ষেত্র সব জায়গাতে মানে একই রকম, মানে একই ক্ষেত্রের ভিতরে দুরকম হবে না, মানে নিয়মগুলো সাদাসিধা প্রায় সেম সেম থাকে। ব্যাপারটা হচ্ছে এইরকম। ব্যতিক্রম দুই জায়গায় থাকতে পারে, কন্ডিশনাল, শর্ত সাপেক্ষে ব্যতিক্রম, তার একটা রিজনিং থাকে বা এই থাকে ওই থাকে, এরকম ব্যাপারগুলো ঘটে। তার মানে শরীর এবং শক্তি এই দুয়ের ক্ষেত্রে কোনো চয়েস নেই, এটার বিধি বা নিয়মটা প্রায় বরাবর একই। চয়েস হয়ে যায় বুদ্ধিভিত্তিক স্তর থেকে। আমি তোমার সঙ্গে যাব না ওর সঙ্গে যাব কি কারোর সঙ্গেই যাব না, এই চয়েসটা আমার শরীরও করতে পারে না, আমার শরীরের ভিতরে কোনো এনার্জি যদি থেকে থাকে সেটাও করতে পারে না, আমার বুদ্ধি করতে পারে। বুদ্ধিভিত্তিক স্তর থেকে এই চয়েসটা হয়। তাহলে পুরুষের কথা আমরা পরে যাচ্ছি, আলোচনাটাও যে বললো সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে মানে জগৎ মানেই একদম পরিষ্কার বুঝে নাও জগৎ তত্ত্বটা আসলে কি। জগৎ তত্ত্বে কি আছে? জগৎ তত্ত্বের মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল বা ভৌত জগৎ আছে, আরেকটা হচ্ছে শক্তি জগৎ আছে, আরেকটা হচ্ছে চেতনা বা বুদ্ধির জগৎ আছে, বুদ্ধিভিত্তিক জগৎ আছে। এই বুদ্ধিভিত্তিক জগৎ যে বুদ্ধির স্তরেরও ফারাক ঘটে। বস্তুতে যে বুদ্ধিবৃত্তির খেলা চলে সেটা প্রচ্ছন্ন এবং গদবাঁধা, আবার নিম্ন শ্রেণীর প্রাণীতেও প্রচ্ছন্ন এবং খানিকটা গদবাঁধা। প্রাণী যত উচ্চতর বুদ্ধি ধারণ করতে শুরু করে তত সে বুদ্ধিভিত্তিক স্তরে তার চয়েস, পছন্দ, সিদ্ধান্ত এসবগুলোকে প্রভাবিত করতে পারে এবং যত রকম ব্যতিক্রম আছে সে সেসবকে দেখাতে পারে। ঠিক আছে? তো এই তিনটে নিয়েই জগৎ আছে। এই ঈশ্বর তত্ত্ব যদি আমরা বলতে চাই, এই জগতের উপরে ঈশ্বর তত্ত্ব দাঁড়ায়। এখন কেউ বলবে যে ঈশ্বর তো শরীর নয়, তাহলে ভৌত শরীরে তিনি নেই। কিন্তু এইখানে একটু পরে একটা কথা আসবে, সেই কথাটা আমরা খানিকটা আগেই বলে নিচ্ছি, যে ঈশ্বরকে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে পূর্ণ এবং সমগ্র। ঈশ্বর সম্পর্কে এই দুটো কথা খাটে। যদি ঈশ্বরের কনসেপ্টটাকে আমরা মোটামুটি মানে উৎস, কারণ স্বরূপ হিসেবে জানি। কারণ স্বরূপ মানে হচ্ছে ওইটাই কারণ যেখান থেকে বাকি বিষয়গুলো হয়েছে, ওইটাই উৎস যেখান থেকে বাকি বিষয়গুলো হয়েছে। ঠিক আছে? ওইটাই গোড়া যার থেকে বিষয়টা হয়েছে। একটা কেন্দ্র থাকলে পরে বৃত্তটা আঁকা গেল, কেন্দ্রটা না থাকলে বৃত্তটা রাখা যাবে না। ঠিক আছে? তো কেন্দ্রে কনসেপ্টটা যদি আমরা রাখি, পূর্ণতার কনসেপ্ট যদি রাখি, তাহলে ঈশ্বরকে সমগ্র বা পূর্ণ হিসেবে দেখা হবে। তো যে পূর্ণ সে সবেতেই আছে, কোথাও আছে কোথাও নেই এরম বলা যাবে না। ফলে এই যে ভৌত শরীর সেটাও তারই, এবার শক্তির যে জগৎ সেটাও তারই, বুদ্ধির যে জগৎ সেটাও তারই। তাহলে ঈশ্বর তত্ত্ব কোথা থেকে এসছে? ঈশ্বর তত্ত্ব আলাদা নয়, জগৎ তত্ত্বের অস্তিত্বের উপরেই ঈশ্বর তত্ত্ব দাঁড়িয়ে আছে। জগৎ তত্ত্ব হচ্ছে আমাদের অবজারভেশন, আর এই অবজারভেশনের যে টোটালিটি, যে টোটাল আইডিয়াটা, সেই আইডিয়াটাই ঈশ্বর তত্ত্ব। যদি ভৌত শরীরের আইডিয়া ধরি, তাহলে সমগ্র ভৌত শরীরটাও ঈশ্বর, কারণ তিনি তো পূর্ণ সমগ্র। আর তার শক্তির ক্ষেত্র মানে শক্তিমানও তিনি, যত রকম শক্তির উৎস যদি বলি সবকিছুরই তিনি। আবার একই সঙ্গে বুদ্ধিভিত্তিক বা চেতনার ক্ষেত্রে যেটা বলা হয়, এটা তো বলাই হয়েছে, ঈশ্বর সম্পর্কে কি বলা হয়? সচ্চিদানন্দ স্বরূপ, চিৎ বা চৈতন্য স্বরূপ, চেতনা বা বুদ্ধির স্তর থেকে আসে। আর চেতনা বা বুদ্ধির স্তর, যেমন আমাদের দেহ না থাকলে আমাদের চেতনা নেই, এই একই রকম ভাবে এই সমগ্র দেহের অধিকারী না হলে তিনি তার এই সমগ্র চেতনার অধিকারীও তিনি হতে পারেন না। ওই সমগ্র দেহটার মালিকও তিনি, সমগ্র চেতনা বা বুদ্ধিভিত্তিক স্তরের মালিকানাও তার। ব্যাপারটা বুঝে গেল? এইখান থেকে জগৎ তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা করা হয়। তো এই যে লেখক যে দেখা করতে এসছে, সে এসে কি বলছে? বলছে রাধাকৃষ্ণের পরম ব্রহ্ম ওঙ্কারের বিন্দু স্বরূপ। বিন্দু মানে কি? ওই যে সেন্টার,
মূল যে কথাটা বলতে চেয়েছে যে বিন্দু মানে কি, যেখান থেকে এর শুরু বা কারণ, হ্যাঁ, কারণ শরীর, ওখান থেকেই বাকি সবকিছু হয়েছে, ওটা থেকেই বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে? পরম ব্রহ্ম, মহাবিষ্ণু, পুরুষ প্রকৃতি। হ্যাঁ, তো এই যে বিষ্ণু, তো আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিসের উপর দাঁড়াচ্ছে? অ্যাক্টিভিটিজের উপরে, কর্মকাণ্ডের উপরে। এই যে জগৎ, এই জগতের যে সৃষ্টির খেলাটা চলে, তার অধীনতা ব্রহ্মের অধীনে আছে, ধরে নেওয়া হয়েছে যে এই সৃষ্টি খেলাটা কার, যিনি করছেন, কে করছেন আমরা জানি না, যার হাতে আছে, যার তত্ত্বাবধানে আমরা ভাগ করেছি, তাকে বলা হচ্ছে ব্রহ্ম। বিষ্ণু যিনি রক্ষাকর্তা, এই স্থিতিটাকে দিয়ে রেখেছেন। আবার এই স্থিতিটার পরিবর্তনটা যে আনেন শিব, ধ্বংসের মাধ্যমে হোক, রূপান্তরের মাধ্যমে হোক, সেটা যিনি করেন তাকে বলা হচ্ছে শিব। আর এই জগৎ শরীরটাকে বলা হচ্ছে দুর্গা, মানে প্রকৃতির স্তর। শিবকে ধরা হয়েছে মানে ইচ্ছা শক্তি হিসাবে, যিনি এর কারণ হয়েছেন, ধ্বংসের কারণ। আর কাকে ধ্বংস করছেন? প্রকৃতির স্তরের যেসব ভৌত শক্তি, বুদ্ধির বিষয় আছে, সেগুলোকে ধ্বংস করে পুনর্নির্মাণ করছেন, অথবা শেষ করে দিয়ে নতুন কিছু সৃষ্টি করছেন। একটা খেলা চলছে। তো সেই যে ঘটনাগুলো ঘটছে, তো শিব আর দুর্গা এই দুয়ের খেলা যদি আমরা দেখি, তখনই পুরুষ আর প্রকৃতির স্তরটা আসে। যেখানে পরিবর্তনগুলো ঘটছে সেটা হচ্ছে প্রকৃতি। আর হোয়াট এভার দ্য রিজন, যেই মহাশক্তির সক্ষমতার জন্য এই পরিবর্তনগুলো ঘটছে, সেই সক্ষমতাকে নাম দিয়েছি পুরুষ। আর যেই স্তরে ঘটছে সেই স্তরটা হচ্ছে প্রকৃতি। এই কথাগুলোই মানে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমরাও এগুলো নিয়ে আগেও ব্যাখ্যা করেছি, আবারও ব্যাখ্যা করলাম, নতুন কিছু নয়, পুরনো কথাই আবার ব্যাখ্যা করা হলো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কাম রাধা, প্রেম রাধা, আরো এগিয়ে গেলে নিত্য রাধা। মানে প্রকৃতির স্তর থেকে বলছেন পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, পেঁয়াজ যেটা হয় উপরে বেশ লালচে থাকে, ওটাকে ছাড়িয়ে গেলে একটু হালকা লালচে হয়। যত পেঁয়াজের খোসা ছাড়াতে থাকবো, ঈষৎ লাল, মানে অল্প একটু লাল, তারপরে লাল থেকে আস্তে 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 যত ভিতরে যাব সাদা, এবং খুলতে 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 দেখবো এক সময় আর ভিতরে কিছু নেই, মানে সব খোলা শেষ। মানে ছিল কি, সেই একই পেঁয়াজ, কেন্দ্রে গিয়েও সেই শূন্যই পাওয়া গেছে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদিও তাকে বলছি কারণ স্বরূপ, আদ্যাশক্তি, কিন্তু তিনিই তো পরিবর্তিত হয়েছেন, তিনিই পেঁয়াজটা হয়েছেন। এর মানে নয় এই যে কেন্দ্রে একটা কিছু ছিল সেটা পেঁয়াজ হয়েছে। তিনিই পেঁয়াজ হয়েছেন, কেন্দ্রে কিছু নেই, তিনিই সবটা, বাইরেও যা ভিতরেও তা, যা আছেন তিনিই আছেন। পেঁয়াজের উদাহরণটা সেই হিসাবে খুব সুন্দর দাঁড়ায়। তো বলছেন যে নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ। আচ্ছা, নিত্য আর লীলার মধ্যে পার্থক্যটা কোথায়? নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে যার পরিবর্তন হয় না। হ্যাঁ, ওই নৃত্য নয় যেটা নাচ, নিত্য, নয় ঋষিকার তয়জফলা, নিত্য। আর একটা হচ্ছে লীলা। লীলা মানে হচ্ছে ওই প্রকৃতির স্তরে যে খেলাগুলো ঘটে, জন্ম, মৃত্যু, বিকাশ, প্রকাশ, এই যে খেলাটা চলছে, এটাকে বলা হচ্ছে লীলা। যা কিছু ঘটে, জগৎ ব্যাপী যা ঘটে, প্রকৃতির স্তরে যা আছে সবই হচ্ছে লীলা। ঠিক আছে? আর লীলার কারণ হিসেবে, লীলার উৎস হিসাবে, লীলার সক্ষমতা হিসাবে যে থাকে সেটাই হচ্ছে নিত্য। সেটা কখনো পরিবর্তিত হয় না। তো যেমন একটা উদাহরণ দিয়ে বলছেন যে সূর্যটা যেন নিত্য, আর সূর্যের যে রশ্মি, কখনো উত্তাপ, আচ্ছা সূর্যের রশ্মি কি একই রকম আলো দেয়, একই রকম উত্তাপ দেয় বরাবর? শীতকালে যেমন উত্তাপ কমে যায়, আলো কমে যায়, সারাদিনে সূর্যই দেখা যায় না। আবার গরমকালে এত উত্তাপ, এত আলো, কিন্তু একই তো সূর্য, একই রকম আলোই পাঠাচ্ছে। পরিবর্তিত হয় উইথ কন্ডিশন। ওই যে বলছেন শর্ত সাপেক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী। পৃথিবীর ঘূর্ণনের কারণে এটা এমন একটা অবস্থানে থাকে যেখানে আলোটা তীর্যকভাবে পড়ে বা কখনো পড়লই না। এইরকম দিন রাত হয় এসব কারণেই, পরিস্থিতি বা অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু সূর্য তার আলো প্রতিনিয়তই দিয়ে যায়। তাহলে এই যে সূর্য এবং তার আলো প্রদান, এই দুটো জিনিস কিন্তু নিত্য। কিন্তু বাকি যা কিছু ঘটছে সেগুলো ঘটছে লীলাতে, কারণ পরিস্থিতি পাল্টাচ্ছে। পাল্টালে যা নিত্য তাকেও অন্যরকম দেখা যায় বা বোঝা যায়, মনে হয় অন্যরকম হয়ে এসছে।
তো এই যে নিত্যলীলার যে খেলাটা, এটা আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারি না। তো ঠাকুর একটা কথা বলছেন, না লেখক এক জায়গাতে বলছেন আগে এই জন্যই অনেক সময় লোকে বলে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ, বা বলে কেন এরকম, ও জিজ্ঞেস করছে। বলে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ, কৃষ্ণ তো একই, একজনই তো। যতক্ষণ তিনি বৃন্দাবনে ছিলেন তখন বালক অবস্থা বৃন্দাবনে ছিলেন, আবার মথুরাতে গিয়ে রাজ্য শাসন করেছেন, তখন আরেক অবস্থা, কিন্তু কৃষ্ণ তো সে একই। তো রামকৃষ্ণদেব বলছেন ওইসব গোস্বামীদের মতামত, গোস্বামী মানে হচ্ছে বৈষ্ণব মতে যারা থাকেন তারা এইসব ভাগ করেন, বালক কৃষ্ণ, বয়স্ক কৃষ্ণ, বুড়ো কৃষ্ণ, সে একই তো কৃষ্ণ, বালক বুড়োর ব্যাপার নেই। তো আমরা কি মানে আলাদা আলাদা? বালক আমিও তো সেই আমিই ছিলাম, তারপরে ইয়াং পরিণত আমি তো সেই আমি, বয়স্ক আমিও তো সেই আমি, এবং মানে মৃত্যু পথযাত্রী আমিও সেই একই আমিই থাকবো। শরীরী পরিবর্তন দিয়ে, আমার ভৌগোলিক অবস্থান দিয়ে সেই সবকে আলাদা করা যায় না। তা আবার বলছেন ঠাকুর যে পশ্চিমের পণ্ডিতেরা আবার তা বলে না, পশ্চিম দিকে ভারতবর্ষের পশ্চিমে যেসব পণ্ডিতেরা আছে তারা আবার অন্যরকম বলে। তারা বলে কি, যে কৃষ্ণই আছে, রাধা বলে কেউ নেই। দ্বারিকার কৃষ্ণ ওই রকম, রাধা নেই। তো লেখক বলছে আজ্ঞে রাধাকৃষ্ণই অপরম ব্রহ্ম। তো রামকৃষ্ণদেব বলছেন বেশ, তাতে সব সম্ভবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তিনিই সাকার, তিনিই নিরাকার। যে কথাটা দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম, যে ভৌত অস্তিত্বেও তিনি, আবার শক্তি এবং বুদ্ধিভিত্তিক স্তরেও সে তিনিই আছেন। কারণ যে ভৌতকে অধিকার করে আছে বা যিনি ভৌত হয়ে আছেন, তার অভৌত বা শক্তির যে খেলা সেটা ভৌত কেন্দ্রিকই হবে, শরীর কেন্দ্রিকই হয়েছে। ভৌত শরীর আছে বলেই সে অভৌত বা শক্তির খেলাটা হয়েছে, শক্তিমান আছে বলেই শক্তির খেলাটা হয়েছে। আর সঙ্গে সঙ্গে বুদ্ধিভিত্তিক খেলাটাও তারই। তো এই জন্যই ঠাকুর বলছেন যে তিনি নিরাকার, আবার তিনি সাকার। এবার একটা খুব সুন্দর কথা বলছেন তিনি সরাট, তিনি বিরাট। এবার সরাট আর বিরাট শব্দটা কি? বিরাট মানে কি, এটা তো আমরা এমনিও বুঝি, বড়, বিশাল। আর সরাট মানে হচ্ছে, স মানে কি নিজ, মানে কোথাও না কোথাও ব্যক্তিকেন্দ্রিক। এই স মানে হচ্ছে নিজ, নিজ মানে কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক। তার মানে যেটা বিরাট হয়ে গেল তার যদি কোনো অনুরূপ পাই সেটাকে আমরা সরাট বলবো। সরাট হচ্ছে ক্ষুদ্র রূপ, আর বিরাট মানে হচ্ছে বৃহৎ বা সামষ্টিক রূপ। তো সরাট আবার কথাটাকে বলা হচ্ছে, সরাটের একটা ব্যাখ্যা আছে, মানে অভিধান ঘেটে যে ব্যাখ্যাটা পাওয়া গেল সেটা হচ্ছে স্বয়ং সিদ্ধ। সরাট মানে হচ্ছে স্বয়ং সিদ্ধ, স্বয়ং দীপ্ত, স্বয়ং প্রকাশিত, মানে নিজেই নিজেকে প্রকাশ করেছে, কেউ করেনি। যেমন উর্ণনাভি, উর্ণনাভ মাকড়সার ক্ষেত্রে বলা হয়। মাকড়সার জাল সে বাজার থেকে কিনে নিয়ে আসে না, তার শরীরের ভিতরেই সেই জালের জন্ম হয়। যেমন ওই যে পোকা, কি যেন, রেশম পোকা, রেশম পোকা তার শরীরের চারপাশে এক ধরনের জালি তৈরি করে। তো যা কিছু তৈরি হয় সে বাইরে থেকে আনে না, তার নিজের শরীরের মধ্যেই হয়, ঠিক আছে? যেমন শামুক তার নিজের চারপাশে একটা শক্ত খোল তৈরি করে ফেলে, কোথা থেকে আনে? সে কি খোল কোথাও থেকে নিয়ে আসে? প্রকৃতির কোনো জায়গা থেকে গ্রহণ করে? তার শরীরেই সেই মেকানিজমটা আছে যে তার বিকাশের সঙ্গে সঙ্গে সেই খোলটাও বিকশিত হয়। তো এই জগৎ যে বিকশিত হয়েছে, জগৎ যে এরকম বিরাট হয়েছে, জগতেরই সক্ষমতা যে সে এরকম ভাবে প্রকাশিত, বিস্তারিত হতে পেরেছে, বাইরে থেকে কিছু হয়নি, তারই এই সক্ষমতা। এটাকে বলে স্বয়ং প্রকাশ, নিজেই নিজেকে প্রকাশ করেছেন, কেউ বলে দিয়েছে, করে দিয়েছে বলে প্রকাশিত নয়। স্বয়ং সিদ্ধ, নিজেই নিজেকে সিদ্ধ। যেমন আমাদের যেটা হয়, সিদ্ধি লাভ করে, সাধনা করে তবে সিদ্ধি লাভ করতে হয়, কিন্তু তিনি স্বয়ং সিদ্ধ, মানে সাধনার দরকার নেই, তিনি এমনি সিদ্ধ হয়েই আছেন। স্বয়ং দীপ্ত, দীপ্ত মানে আলোকিত, তার আলোটা কোনো কিছু জেনে বুঝে তার আলো পাওয়ার দরকার হয় না, তিনি স্বয়ং আলোকিত, স্বয়ং জাগ্রত, নিজেই জাগ্রত। আমরা যেটা আলোচনা করছিলাম যে জাগ্রত দেবতা, আরে এটা হয় না, যে জাগ্রত তিনিই দেবতার তুল্য, জাগ্রত না হলে দেবতা হবে কি করে? ফলে জাগ্রত দেবতার ক্ষেত্রে বলা যাবে না জাগ্রত, দেবতা তিনিই যিনি জাগ্রত, জাগ্রত দেবতা হয় না, জাগ্রত হলেই দেবতা হয়। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো তার মানে সরাট বলতে কাকে বোঝানো হচ্ছে? সরাট হচ্ছে যিনি নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখেন। এখন এই সরাট আর বিরাটের একটা পার্থক্য আমি একটুখানি
মানে বুঝাচ্ছি আর কি জিনিসটা। তো প্রথমত সরাটটা কি, আমরা একটু আগে যেটা বলছি, বিরাট মানে বিশাল, সমষ্টি বা বৃহৎ আকারে, পুরোটা টোটালিটিতে, সমগ্রতে যা আছে, এই কারণে তাকে বলা হবে বিরাট। আবার সেই বিরাটের অনুরূপ আছে, ছোট ছোট রূপ আছে। আমরা একটা পুরো শরীর বটে, কিন্তু আমাদের ছোট ছোট কোষ দিয়ে শরীরটা তৈরি আছে। এই ছোট ছোট যে কোষগুলো আছে এগুলো হচ্ছে সরাট, আর পুরো শরীরটা হচ্ছে বিরাট, অনেকটা এরকম। আর সরাটটা হচ্ছে খণ্ড প্রকাশ। হ্যাঁ, জগতে এত মেঘ আছে, আকাশের যে শূন্যতা, সেই শূন্যতায় জলকণা যখন মানে ব্যাপার হয়ে বাষ্প হয়ে উড়ে যায়, সেই শূন্যতায় যখন ভাসমান ঘুরতে থাকে, সেগুলোকে বলা হয় মেঘ। সেই মেঘ যখন ঘনীভূত হয় তখন আমরা কালো মেঘ হিসেবে দেখি, কিন্তু আছে তো সেই সাদা মেঘও মেঘ, কালো মেঘও মেঘ। তো আছে সেই মেঘই, জলকণা, আর কিছু নয়। তো এখন এই যে জলকণাটা হচ্ছে তার অণু অবস্থা, আর মেঘগুলো হচ্ছে তার বৃহৎ অবস্থা, সামষ্টিক অবস্থা। তাহলে সরাটটা হচ্ছে অনুরূপে, আর বিরাটটা হচ্ছে সমষ্টি রূপে। বোঝা গেল? তারপর সরাট হচ্ছে খণ্ড প্রকাশ, আর বিরাট হচ্ছে অখণ্ডতা প্রকাশ। যেমন অনেক সময় আমরা একটা কথা বলি না, একটা খুব সুন্দর উদাহরণ দিই, সরাট আর বিরাটের খেলা আমাদের মধ্যেও চলে। কিরকম ভাবে উদাহরণ দিয়ে বলছি, যেমন দুজনে মিলে হয়তো কোথাও যাচ্ছি, কিছু একটা করতে চাইছি, কিন্তু আমাদের উপায় নেই। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আচ্ছা একটু আমাকে ভাবতে দে, আমি একটা বুদ্ধি বার করি। তো এই যে ভাবনার সক্ষমতা, তার মাথায় অলরেডি অনেক বুদ্ধি আছে, তার ভিতর থেকে সে একটা বুদ্ধিকে বার করতে চাইছে। তাহলে তার মাথায় যত বুদ্ধি আছে সবগুলোকে একত্রে বলা হয় বোধ। বুদ্ধিকে সামষ্টিকভাবে বলা হবে কি বোধ। মানে বুদ্ধি থাকলেই বলা যায় যে বোধ আছে। বোধ হচ্ছে সমগ্রটা, সব বুদ্ধিগুলোকে একত্রে বলা হবে কি বোধ। আর এই বোধের ভিতর থেকে একটা বুদ্ধিকে বিশেষভাবে কোনো একটা কাজে লাগাতে চাই, সেটা হচ্ছে বুদ্ধি। তাহলে ওই যে ছোট্ট বুদ্ধিটা, এটাকে বলা হবে সরাট। আর সমগ্র বুদ্ধি বা বোধটা, এই বোধটাকে বলা হবে বিরাট। মানে একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে? তো ব্যক্তির যে চেতনা, আমাদের ব্যক্তির মধ্যেও চেতনা আছে, অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, আমরা ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমাদের মধ্যেও চেতনা আছে। এই ব্যক্তির চেতনাটা হচ্ছে অন্তচেতনা। অন্তচেতনা মানে আমাদের অন্তরেই থাকে, আমাদের বুদ্ধির স্তরেই সেটা থাকে। আরেকটা আছে বহি বা জাগতিক চেতনা। আমাদের চেতনা তো আমরা ধারণ করে বসে আছি, ব্যক্তি চেতনা। যখন আমরা ব্যক্তি হিসাবে সেটাকে দ্রষ্টা হিসেবে দেখছি যে আমার এই বুদ্ধিটা আছে, এই বোধটা আছে। আবার সামষ্টিকভাবে সকলের মধ্যে এই বোধ বুদ্ধির খেলা চলে। তাহলে একটা বড় বোধ বুদ্ধির খেলা জগৎ জুড়ে চলছে, সেটা হচ্ছে সামষ্টিক বহি চেতনা। যেন ব্যাপারটা এরকম, আমার আত্মা আর পরমাত্মা, আত্মাও পরমাত্মাই। আত্মা কোনো ব্যক্তি আত্মা নয় যে ব্যক্তিগত, কিন্তু যখন আমি দেখছি আমার মধ্যকার আত্মাকে, তখন যেন আমার আত্মা হয়ে যাচ্ছে। আর যখন এই অসংখ্য আত্মার মানে একত্রিত মিলন, ইউনিটিটা দেখছি, একত্রিত অবস্থাটা দেখছি, তখন সেটাকে বলা হচ্ছে পরমাত্মা। ঠিক আছে? আত্মা পরমাত্মারই অংশ যখন আমি এটাকে আলাদা করে দেখি, কিন্তু আত্মার অস্তিত্ব নেই, আছে একমাত্র পরমাত্মাই। আত্মাকে খণ্ডিত বা ব্যক্তিগত দৃষ্টিতে দেখা হচ্ছে মাত্র। বোঝা গেল? খুব সুন্দর তত্ত্বপূর্ণ আলোচনা। তো বলছে তার ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে। ঠাকুর বলছেন চীন শকুনি যতই উপরে উঠুক না কেন, আকাশ কখনো গায়ে ঠেকে না। আকাশ গায়ে ঠেকে? আকাশ কখনো গায়ে ঠেকে না। ঢেউয়ে কখনো মাছ মারা যায়? জলেই তো আছে ঢেউ, আমরা কিন্তু মারা যাই, ঢেউয়ে আমরা মরে যেতে পারি, কিন্তু মাছের জলে যে মাছ থাকে সে ঢেউয়ের মধ্যেই থাকে, ঢেউ কখনো তাকে মারতে পারে না। বড় ঢেউ এসে মাছ মেরে দিয়ে গেল সব, এইসব কথা বোকা কথা, এগুলো হয় না, তাই না? তো চিল শকুনি যতই, তার মানে কি হচ্ছে, এই মাছটা কি আছে, ওই উইদিন ওয়াটার আছে, সে জলেতেই আছে। এবার ঢেউয়ে থাকুক আর শান্ত জলেই থাকুক, ঠিক আছে, বরফের জলেও থাকতে পারে সে। তো আকাশেই পাখি ওড়ে, কিন্তু মানে আকাশ কখনো পাখির গায়ে ঠেকবে না, আকাশকে কখনো অধিকার করা যায় না। তো আমরা আমাদের এই বিশালতার মধ্যে, এই বিরাটের মধ্যেই আমরা সরাট হয়ে আছি। তো কিন্তু বিরাটকে আর সরাটকে আলাদা করা সম্ভব না। হ্যাঁ, তো এখানে ঠাকুর বলছেন যে যদি জিজ্ঞেস করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না। সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। কেউ যদি তাকে দেখেও থাকে, তার
ইন্দ্রিয় গ্রাহ্য করতে পারে তাতেও তাকে বলা যায় না। যদি জিজ্ঞাসা করে কেমন ঘি, মানে ঘি খেতে কেমন, আরে ঘি খেতে কেমন এটা বলে কি করে বোঝাবো? ঘি 1 চামচ নিয়ে মুখে ঢুকিয়ে দিতে হবে, এবার দেখো ঘি কেমন। এছাড়া তো বোঝানোর উপায় নেই ঘি খেতে কেমন। তো ব্রহ্মের উপমা শুধুমাত্র ব্রহ্মই, তার বাইরে আর কিছু দিয়েই সেই ব্রহ্মকে প্রকাশ করা যায় না। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা, তাই না? তো ঈশ্বর তত্ত্ব এবং জগৎ তত্ত্ব নিয়ে একদম বেসিক এবং মূল আলোচনা কিন্তু আজকে আমাদের এই অবসরে করা সম্ভব হলো। তো সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি।